সমস্যা যতই বড় হোক, ইতিবাচক চিন্তা তার চেয়েও বড় শক্তি। আজ আশায় ভর করে এগিয়ে চলুন। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ই-হাট অনুষ্ঠিত হয়। এবারের ই-হাটে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের এইচওডি। প্রতি রবিবার শহরতলির রানীর খামারস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ই-হাট বসে। ৪ঠা জানুয়ারি ছিল সপ্তম ই-হাট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের ই-হাট অনুষ্ঠিত হয়েছে। এবারের ই-হাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের এইচওডি ডক্টর ডলি রয়। ই-হাটে কচিকাছাড়া যেমন সঙ্গীত, নৃত্য ইত্যাদির মধ্যে দিয়ে পারফরমেন্স দেখিয়েছে, তেমনি মহিলা এন্টারপ্রেনাররাও ই-হাটে তাদের কৃতিত্ব দেখিয়েছেন। সপ্তম ই-হাটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট বলেন, ই-হাটের মধ্যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েট করবে। তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ই-হাট। এর মধ্যে দিয়ে তারা শিল্পপতিদের প্রমোশন করবেন। শিল্পের বিভিন্ন জিনিস বেন্ডিং করে ডিজিটালি বিক্রি করবেন। পাশাপাশি তিনি বলেন, চিকিৎসা সেমিনার করবেন। কন্টেন্ট ক্রিয়েটাররা কিংবা লোকাল মানুষরা পণ্য নিয়ে আসবেন। এই বিষয়ে চিকিৎসকদের পরামর্শ নেবেন। এর মধ্য দিয়ে ডিজিটালকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর পাশাপাশি টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিআইসোট, রেডিওলজি এবং এআই এগুলোকে পিজি কোর্সের অন্তর্গত করা হবে। এর জন্য সিলেবাস তৈরির খসড়া প্রস্তুত করা হচ্ছে। 2 বছরের মধ্যেই এনএমসির অনুমোদন নিতে পারবেন বলেও আশাবাদী শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। প্রতি রবিবার 3টে থেকে 6টা পর্যন্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট ক্রিয়েট করবে। সেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই এই ই-হাট। এটা কি কন্টেন্ট তারা ক্রিয়েট করবে? শিল্পপতিদের তারা প্রমোশন করবে। তারা শিল্পের বিভিন্ন মালকে ব্র্যান্ডিং করবে এবং শিল্পজাত মালদের যাতে করে ডিজিটালি বিক্রি করা যায় তার জন্য প্রমোশন করবে বা সেলের ব্যবস্থা করবে। এই কারণেই এই ই-হাট প্রতি রবিবার আমাদের মেডিকেল কলেজে প্রাঙ্গণে বসে। ই-হাটের মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে শিলচর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের এইচওডি ডক্টর ডলি রায়কে। তিনি একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অন্যদিকে একজন অভিভাবক। উনার কন্যা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি মঞ্চে উঠেই বলেন, এই ধরনের অনুষ্ঠান দেখে তিনি অভিভূত হয়েছেন। মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এই ধরনের ই-হাট হবে তিনি ভাবতেই পারেননি। এর জন্য তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। And my daughter is studying. She is the first year student. She has joined this year and really liking the environment. So I come very frequently, almost every month. So thanks to TSMC for offering me this honor. Thank you so much, sir. ই-হাটের অনুষ্ঠানে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রণবীর রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এই দিনেই ই-হাটে মহিলা এন্টারপ্রেনাররা, কলেজের ছাত্রছাত্রী এবং উপস্থিত সাধারণ মানুষ ই-হাটে আসা বিভিন্ন প্রকারের খাবারের স্বাদ আস্বাদন করেছেন। মহিলা এন্টারপ্রেনাররা এদিনে নৃত্য করেন। সব মিলিয়ে সপ্তম ই-হাট উৎসব মুখর রূপ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 9 জানুয়ারি থেকে শুরু হবে স্বদেশী মেলা। রাজধানীর বিবেকানন্দ ময়দানে হবে এই মেলা। পুর নিগমের কনফারেন্স হলে হয়েছে মেলার প্রস্তুতি বৈঠক। 9 জানুয়ারি থেকে শুরু হবে 3 দিন ব্যাপী স্বদেশী মেলা। রাজধানীর বিবেকানন্দ ময়দানে হবে এই মেলা। এই মেলাকে সার্থক রূপ দিতে সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে হয়েছে স্বদেশী মেলার প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমওআইসি মেম্বার তুষার কান্তি ভট্টাচার্য, পুর নিগমের কমিশনার, জোনাল চেয়ারম্যান, সমস্ত কর্পোরেটর, বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও। বৈঠক সম্পর্কে দীপক মজুমদার সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, স্বদেশী মেলাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
9, 10, 11 জানুয়ারি 3 দিন ব্যাপী চলবে এই মেলা। এই প্রথমবারের মতো স্বদেশী মেলা হচ্ছে আগরতলা পুর নিগমের উদ্যোগে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। 10ই জানুয়ারি থেকে রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা মেলায় উপস্থিত থাকবেন। মেলার মঞ্চে তারা স্বদেশী মেলার প্রেক্ষাপট তুলে ধরবেন। পাশাপাশি তিনি বলেন, স্বদেশী মেলার মধ্যে যেহেতু লোকাল ফর ভোকালকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই রাজ্যের মানুষের উৎপাদিত জিনিস এই মেলায় বেশি বিক্রির জন্য প্রাধান্য দেওয়া হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের স্বনির্ভর দলগুলির সদস্যদের উৎপাদিত পণ্য যাতে বেশি বিক্রি করা যায়, এর জন্য স্বনির্ভর দলগুলির জন্য আলাদা ব্লক থাকবে। এই ব্লকের মধ্যে শুধুমাত্র স্বনির্ভর দলগুলির উৎপাদিত পণ্য থাকবে। মেয়র দীপক মজুমদার বলেন, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেলার মুক্ত মঞ্চে হবে আলোচনা চক্র। সেখানে স্বদেশী মেলার কি উদ্দেশ্য এবং কি সুবিধা, এই সব নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই মেলায় ইস্কন, পতঞ্জলি, রবিশঙ্কর এবং স্বরূপানন্দের মতো ধর্মীয় সংস্থাগুলি স্টল থাকবে এই মেলায়। এই সব সংস্থার উৎপাদিত জিনিস এই মেলায় বিক্রি করা হবে। এর পাশাপাশি শিল্প বাণিজ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর থেকেও এই মেলার স্টল থাকবে। স্বদেশী মেলায় ত্রিপুরার বাঁশ বেতের জিনিসও বিক্রি করার সুযোগ থাকবে। এক কথায় ত্রিপুরার মানুষের উৎপাদিত জিনিস এই মেলায় বিক্রির জন্য একটা সুন্দর সুযোগ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে যুব উৎসব। এই উৎসবে রাজ্যের 62 জন যুবা অংশগ্রহণ করবেন। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে যুব উৎসব 2026। বিকশিত ভারতের লক্ষ্যে জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যুব উৎসবে রাজ্য থেকে 62 জন যুবা অংশগ্রহণ করবেন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব উৎসবের প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। এই বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যেও জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে 62 জনকে নির্বাচিত করা হয়েছে। গত বছর দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবে রাজ্যের যুবারা 2টি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। এবছরও প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করতে পারবে রাজ্যের যুবারা, এমনটাই আশাবাদী মন্ত্রী টিঙ্কু রায়। গত বছর দিল্লির ভারত মণ্ডপে হয়েছিল জাতীয় যুব উৎসব। সেই উৎসবে অংশ নিয়ে রাজ্যের যুবারা ভালো পারফর্ম করেছিল। এবারও ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারবে বলে মনে করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। পাশাপাশি তিনি বলেন, যুব উৎসবে দেশের সব রাজ্য থেকেই যুবারা অংশগ্রহণ করবেন। এর মধ্যে দিয়ে রাজ্যের যুবাদের সঙ্গে অন্য রাজ্যের যুবাদের ভাবের আদান প্রদান হবে, দক্ষতার আদান প্রদান হবে। অন্য রাজ্যের যুবাদের কাছ থেকে ত্রিপুরার যুবারা অনেক কিছু শিখতে পারবেন। সেই সঙ্গে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ও বিনিময় হবে। ত্রিপুরার ঐতিহ্য অন্য রাজ্যের যুবাদের কাছে তুলে ধরতে সক্ষম হবেন ত্রিপুরার যুবারা। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, যুব উৎসবের মধ্য দিয়ে দেশের সব রাজ্যের যুবাদের এক মঞ্চে নিয়ে আসার একটা সুযোগ করে দিতেই ভারত সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে। এই উৎসবের মাধ্যমে একদিকে প্রত্যেক রাজ্যের যুবারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পায়, অন্যদিকে তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ত্রিপুরার ঐতিহ্যবাহী গ্রাম ও সঙ্গীত অভিজ্ঞতার উন্নয়ন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আগামী 1.5 বছরের মধ্যেই এখানে গড়ে উঠবে পার্ক। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ত্রিপুরার ঐতিহ্যবাহী গ্রাম ও সঙ্গীত অভিজ্ঞতা উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোমবার জিরানিয়ার শচীন্দ্রনগরে হয়েছে ভূমি পূজন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শচীন্দ্রনগরে গড়ে উঠবে বৃহদায়কার এই পার্ক। আগামী 1.5 বছরের মধ্যেই এখানে গড়ে উঠবে পার্ক। স্বদেশ দর্শন 2.0 এর আওতায় পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হবে এই পার্ক। কলকাতার নিকো পার্কের আদলে অত্যাধুনিক বিনোদন পার্ক ও ইকো ট্যুরিজম পার্ক স্থাপনের ভূমি পূজন এবং শিলান্যাস করা হয়।
এই প্রকল্পের কাজ আগামী 2-1 বছরের মধ্যে সম্পন্ন হবার পর রাজ্যে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হবে, একইভাবে যুবক যুবতীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাজ্যের জিএসডিপি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয়। মাথাপিছু গড় আয়ের ক্ষেত্রেও ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। দেশের মধ্যে ফ্রন্ট রানার স্টেট হিসাবেও রয়েছে ত্রিপুরার নাম। তিনি বলেন, শচীন্দ্রনগরে হবে কলকাতার নিকো পার্কের আদলে অত্যাধুনিক বিনোদন পার্ক ও ইকো ট্যুরিজম পার্ক। এই পার্ক হলে এলাকার উন্নয়নের চিত্র পাল্টে যাবে। পাশাপাশি তিনি বলেন, ইতিমধ্যেই এখানে দোকানপাট নিয়ে মানুষ বসে যাচ্ছে। যারা বসছেন তাদের উদ্দেশ্যে বলেছেন, ব্যবসা করার অধিকার সকলের রয়েছে, কিন্তু সুশৃঙ্খলতা নিয়ে সেখানে ব্যবসা করতে হবে। পাশাপাশি তিনি বলেন, এখানে হবে লগহাট। আগামী 1.5 বছরের মধ্যেই এই এলাকার চিত্র পাল্টে যাবে এই পার্কের মধ্যে দিয়ে। এখানে বহু ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাজ্য সরকার চাইছে বেকারদের স্বনির্ভর করে তুলতে, সেই কাজটি প্রতিটি দপ্তরের মাধ্যমেই করা হচ্ছে। শচীন্দ্রনগরে বিনোদনের জন্য পার্ক তৈরি করার উদ্যোগ নেওয়ায় পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ত্রিপুরায় ক্রমশ শীতের কামড় বাড়ছে। শীতের কামড়ে যুবথুবু রাজ্যের মানুষ। দাপট বাড়ছে উত্তরের হাওয়ার, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। স্বভাবতই শীত উপভোগ্য হয়ে উঠেছে। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে। পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড় বেড়ে চলেছে। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে যুবথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঝাঁকিয়ে পড়ছে শীত। বাড়তে থাকছে উত্তরের হাওয়ার দাপট। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ রয়েছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 14 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 77%, সর্বনিম্ন 60%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে পারেন। এই সময়ে গরম খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ-বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। শিশুদের 3 লেয়ারের পোশাক পরিধান করা উচিত। মঙ্গলবার দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতে শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শীতের সময়ে 3 বছরের নিচে শিশুদের 3 লেয়ারের পোশাক পরাতে হবে। ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। শিশুদের ও বৃদ্ধ-বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।